আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি এহসান তানভীর। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মানুষের ভাগ্য উন্নয়ন হয়, রাজশাহীর জনসভায় প্রধানমন্ত্রী। স্মার্ট বাংলাদেশ গড়তে আবারও ভোট চাইলেন নৌকায়। স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছতে পুলিশ বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। আগুন, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে পুলিশের ভূমিকার প্রশংসা। সরকারকে বিদ্যুৎ, গ্যাস ও তেলের দাম বাড়ানোর ক্ষমতা দিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন আইন 2023 বিল জাতীয় সংসদে পাস। আমেরিকা, চীন ও ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে বললেন পররাষ্ট্রমন্ত্রী। নানামুখী উদ্যোগে বেড়েছে জনশক্তি রপ্তানি। দেশে নিপা ভাইরাসে আক্রান্ত 8 জনের মধ্যে 5 জনের মৃত্যু জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। কাঁচা খেজুরের রস না খাওয়ার পরামর্শ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ কখনো পালায়নি, বিএনপি নেতারাই দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে রাজশাহীতে আওয়ামী লীগের জনসভায় তিনি বলেন, বিএনপি জামায়াত শাসনামলে মানুষের ভাগ্যের কোনো উন্নতি হয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই দেশ ও মানুষের ভাগ্য উন্নয়ন হয়। তাই আগামী জাতীয় নির্বাচনে রাজশাহীবাসীর কাছে নৌকা মার্কায় ভোট চাইলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। পদ্মা ঘেঁষা সবুজ শহর রাজশাহীর অলিগলিতে, সড়ক মহাসড়কে স্লোগান মুখর মানুষের ঢল। গন্তব্য মাদ্রাসা মাঠ, যে মাঠে 5 বছর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 5 বছর পর একই মঞ্চে প্রতিশ্রুতির শতভাগ বাস্তবায়ন শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের ধারাবাহিকতা রক্ষার বার্তা নিয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার দৃঢ়তায় বদলে গেছে রাজশাহী শহর, বদলে গেছে বাংলাদেশ। তবুও সরকার নিয়ে বিএনপির নানা সমালোচনা। জনসভায় এর জবাব দেন বঙ্গবন্ধু কন্যা। এই বিএনপি জামাত জোট যারা হয়েছে তাদের জিজ্ঞাসা করি, পালায় কে? আওয়ামী লীগ কখনো পালায় না, পিছু হটে না। এমনকি ওই জিয়াউর রহমান তো আমার বাধা দিয়েছিল দেশে আসতে দেবে না, আমি বাধা অতিক্রম করেই দেশে ফিরেছিলাম। আবার 2007 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার আসে, তখনও আমি বিদেশে গিয়েছিলাম। আমার ছেলের বউ অসুস্থ ছিল, তার বাচ্চা হয়েছিল, অপারেশন হয়েছিল, তাকে দেখতে। আমাকে দেশে ফিরতে দেবে না, আমি জোর করে দেশে ফিরে এসেছিলাম। আজকে যারা বলে পালানোর সুযোগ পাবে না আওয়ামী লীগ, আমি স্পষ্ট বলতে চাই, আওয়ামী লীগ পালায় না, পালায় আপনাদের নেতারাই। বিএনপি জামাত জোটের শাসন ব্যবস্থায় জনগণের উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি। আমরা মানুষের জন্য কাজ করি, আর বিএনপি ওরা কি করে? মানুষ খুন করা, অগ্নি সন্ত্রাস, 3800 বাস, এছাড়া 29টা ট্রেন, লঞ্চ, প্রায় 70টা সরকারি অফিস, 6টা ভূমি অফিস তারা আন্দোলনের নামে পুড়েছে। আমি জানি না, আপনারা বিবেচনা করেন যে কোনো মানুষ জীবন্ত মানুষকে পুড়িয়ে মারতে পারে? এই বিএনপি জামাত কিভাবে জীবন্ত মানুষগুলিকে পুড়িয়ে মেরেছে। আওয়ামী লীগ জনগণের সেবায় পাশে থাকে উল্লেখ করে আগামী জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে ভোট চান শেখ হাসিনা। আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন কিনা ওয়াদা চাই। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ জন্য করতে পারি, আপনারা সেই জন্য নৌকায় ভোট দেবেন। উন্নয়নের ধারাবাহিকতায় আরও 26 প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি স্থাপন করলেন সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। স্বাধীনতার সুফল জনগণের মধ্যে পৌঁছে দিতে পুলিশ বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বাংলাদেশ পুলিশ একাডেমিতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে দেয়া ভাষণে তিনি কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী আগুন, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের বিস্তার প্রতিরোধে পুলিশ বাহিনীর প্রশংসা করেন। সাইদুর রহমান আবিরের আরও একটি রিপোর্ট।
রাজশাহীর সারদায় ৩৮তম বিসিএস পুলিশ ক্যাডারের সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সালাম নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুচকাওয়াজ পরিদর্শন শেষে তিনি প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সম্মানিত সুধী, আসুন আমরা সবাই পরে নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী পুলিশ বাহিনীর প্রত্যেক সদস্যকে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান। পুলিশ সেবাকে গণমানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। পুলিশ বাহিনী যেন জনগণের আস্থা অর্জন করতে পারে, কারণ যে কোনো দুর্যোগ মোকাবেলা বা সন্ত্রাস দমন বা যে কোনো কাজ করতে গেলে জনগণের সহায়তা একান্তভাবে দরকার। কাজী মানুষ যেন যে কোনো বিপদে পড়লে পুলিশকে পাশে পেলে তারা যেন অন্তত আশ্বস্ত হয়। কাজী সেই দিকে লক্ষ্য রেখেই আমি বলবো যে পুলিশ তার পেশাদারিত্ব এবং সহমর্মিতা দিয়ে মানুষের আস্থা অর্জন করবে। পুলিশ বাহিনীকেও স্মার্ট বাহিনী হিসেবে গড়ে তোলার কথাও জানান প্রধানমন্ত্রী। 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ হবে। সেই সাথে আমাদের পুলিশ বাহিনীকেও স্মার্ট পুলিশ বাহিনী হিসেবে আমরা গড়ে তুলতে চাই। সাইবার ক্রাইম ও জঙ্গি তৎপরতা রোধে পুলিশের ভূমিকার প্রশংসা করেন সরকার প্রধান। মানি লন্ডারিং, সাইবার ক্রাইম, মানব পাচার, জঙ্গিবাদ, হত্যা, লুটপাট, বোমা হামলা, আগুন সন্ত্রাস, এই ক্ষেত্রে আমি বলবো পুলিশ বাহিনী অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এগুলি প্রতিরোধ করতে ব্যাপক প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছেন, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। সরকারকে বিদ্যুৎ, গ্যাস ও তেলের দাম বাড়ানোর ক্ষমতা দিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন আইন 2023 বিল জাতীয় সংসদে পাশ করা হয়েছে। বর্তমান প্রক্রিয়ায় ট্যারিফ কমিশনের মাধ্যমে গণশুনানি করে বিদ্যুৎ ও গ্যাসের ট্যারিফ সমন্বয় এবং প্রচলিত আইনে বর্ণিত প্রক্রিয়ায় মূল্য নির্ধারণের সময় বেশি লাগে। তাই দ্রুততম সময়ে ট্যারিফ সমন্বয়ের লক্ষ্যে সরকারের ক্ষমতা সংরক্ষণের জন্য আইনটি সংশোধন করা হয়েছে। সন্ধ্যায় জাতীয় সংসদে বিলটি পাশ করার প্রস্তাব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এর আগে বিলটির ওপর জনমত যাচাই বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়। আমাদের যে বিষয়টা হয়েছে, ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে জ্বালানির মূল্য প্রচন্ডভাবে বেড়ে গেছে। আমাদের তেল বিদেশ থেকে আনতে হয়। যেই তেলের $79 ছিল, সেই তেলের দাম হচ্ছে $140। এই অতিরিক্ত খরচটা সরকারের অতিরিক্তভাবে করতে হয়েছে। আমরা যদি সেই সময় বাড়াতাম তাহলে ডিজেলের দাম হতো $140। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, চায়না ও ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। তিনি বলেন, দেশের কল্যাণে অন্যান্য দেশগুলোর সাথেও সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যই বাংলাদেশ সৃষ্টি হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এখানকার গণতন্ত্র নিয়ে বিদেশিদের বাড়াবাড়ি করার দরকার নেই। আরও জানাচ্ছেন রাকিব হাসান। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ স্টাডি ট্রাস্ট আয়োজিত আন্তর্জাতিক ক্ষেত্রে সাম্প্রদায়িক অর্জন, সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি অত্যন্ত সংবেদনশীল বলে মন্তব্য করেন বক্তারা। বিশ্ব পরিস্থিতিতে আজকে সেখানে আমি বলেছি আমাদের পররাষ্ট্রনীতি অনেক সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ। যারা বিরোধী দল অবস্থান করেন কোনো ক্ষেত্রেই তারা ইতিবাচক কিছু দেখেন না। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রতিবেশী দেশ চায়না ও ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাথেও বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্র, চায়না এবং আরেকটি হলো ইন্ডিয়া, এই তিনজনকে, এরা শক্তিশালী দেশ, এরা আমাদের দুজন প্রতিবেশী। আমার এমনভাবে চলতে হবে যাতে আমি তাদের সাথে আমার সম্পর্কটা অত্যন্ত উন্নত থাকে। আমেরিকাটা সিঙ্গল কান্ট্রি হিসাবে আমার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট, তাদের বিনিয়োগ আমার দেশের, তার থেকে আপনারা জেনে খুশি হবেন তার সাথে আমাদের খুব সুসম্পর্ক আছে। বন্ধু দেশ বলেই সে অনেক কিছু আমাদের সুপারিশ দিতে পারে, বন্ধু না হলে কিছু বলতো না, তখন আক্রমণ করত। দেশের মানবাধিকার পরিস্থিতি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো জানিয়ে এ নিয়ে কাউকে বাড়াবাড়ি না করারও পরামর্শ দেন তিনি। আমাদের দেশে অনেকে আসে ওকালতি করে, ডেমোক্রেসির জন্য ওকালতি করে, হিউম্যান রাইটসের জন্য ওকালতি করে। তাদের বোঝাতে হবে আমাদের দেশটা তো তৈরি হয়েছিল টু আপহোল্ড ডেমোক্রেসি, টু আপহোল্ড জাস্টিস, টু আপহোল্ড হিউম্যান রাইট। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।
শরিক দলের সাথে যুগপৎ কর্মসূচির মাধ্যমে আন্দোলন আরও বেগবান হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে 12 দলের সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। এই সময় মির্জা ফখরুল বলেন, সরকার জনগণকে তামাশা দেখাচ্ছে এবং নির্বাচন পদ্ধতিকে ধ্বংস করে দিয়েছে। জনগণের ভোট জনগণকে ফিরিয়ে দিতে কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে বলেও হুঁশিয়ারি দেন। বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিসটা হচ্ছে যে নির্বাচন ব্যবস্থাটাকেই আপনার ধ্বংস করে ফেলা হয়েছে এবং আপনার চলতি বছর নিপা ভাইরাসে আক্রান্ত 8 জনের মধ্যে 5 জনই মারা গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সচিবালয়ে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে ব্রিফিংয়ে তিনি কাঁচা খেজুরের রস না খাওয়ার পরামর্শ দেন। মন্ত্রী বলেন, খেজুরের কাঁচা রস বাদুর খাওয়ার ফলে এ রোগ হয়। এরই মধ্যে সংক্রমণ ব্যাধি হাসপাতালে আলাদা ইউনিট করে নিপা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। নিপা ভাইরাসের ভ্যাকসিন না থাকায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান জাহিদ মালেক। আমাদের কাছে এ পর্যন্ত রোগী এসেছে 8 জন, সেই 8 জনের মধ্যে 5 জন মারা গেছে এবং নিপা ভাইরাসের মৃত্যুর সংখ্যা অনেক বেশি, হার অনেক বেশি, অর্থাৎ প্রায় 70-এর উপরে মৃত্যু হয়ে থাকে। শিশুদের সম্ভাবনা বিকাশে সহায়তা করার জন্য সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। শিশুরাই জাতির ভবিষ্যৎ কর্ণধার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বর্তমান শিশুরাই আগামী দিনে দেশের দায়ভার বহন করবে। এজন্য শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সমাজের সকল স্তরের সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে বৈষম্যহীন মনোভাব নিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা কোমলমতি মেধাবী শিশুদের খুঁজে এনে সঠিক প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে মানসম্পন্ন শিল্পী, আঁকে বা ক্রীড়াবিদ তৈরি করতে হবে, যাতে তারা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও সফলতা লাভ করতে পারে। বাংলাদেশি বংশোদ্ভূত 2 শিশু জাপানি মা নাকানো এরিকোর কাছে থাকবে বলে আদেশ দিয়েছেন আদালত। বিকেলে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুর্দানা রহমান এ রায় দেন। সেই সাথে বাংলাদেশি বাবা প্রকৌশলী ইমরান শরীফের করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। তবে আপিল শেষ না হওয়া পর্যন্ত তাদের জাপানে যাওয়ার সুযোগ নেই। এর আগে হাইকোর্ট 2 সন্তানকে বাবার হেফাজতে রাখার সিদ্ধান্ত দিলে রায়ের বিরুদ্ধে আপিল করেন মা নাকানো এরিকো। আপিল বিভাগ 2 সন্তানকে মায়ের হেফাজতে রাখার আদেশ দিয়ে মামলাটি পারিবারিক আদালতে হস্তান্তর করে। দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে সাজাপ্রাপ্ত পলাতক আসামির ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন প্রদর্শন করে অনুষ্ঠান করায় তীব্র নিন্দা জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক ট্রেজারার অ্যাডভোকেট নাহিদ সুলতানা জুথি। মাইটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ নিন্দা জানান। জুথি বলেন, দেশের সর্বোচ্চ আদালতে এমন ঘটনা আইন ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর পাশাপাশি আইনানুগের সাথে প্রহসন করার শামিল। সাজাপ্রাপ্ত আসামির ছবি প্রদর্শন করে সর্বোচ্চ আইনাঙ্গনে অনুষ্ঠান করায় সাধারণ আইনজীবীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। যখন আমি কোর্টে ঢোকার পরে আমি চারিদিকে তাকিয়ে শুধু দেখছি ব্যানার আর ব্যানার, তারেক জিয়ার ছবি। তখন খুব অবাক লেগেছে যে আসলে আমরা নীতি নৈতিকতার কাছে কি আমরা স্বচ্ছ? কিভাবে সম্ভব? সুপ্রিম কোর্ট বারের মতো জায়গায়, যেখানে সাজাপ্রাপ্ত আসামি পলাতক, সেখানে সুপ্রিম কোর্টের মতো জায়গায় তাদের ছবি দিয়ে সমাবেশ দৃষ্টিকটু এবং আইন আদালতকে প্রশ্নবিদ্ধ করার একটা অপচেষ্টা। তো এইটা আমরা সাধারণ আইনজীবীরা এটা আমরা সোজাভাবে গ্রহণ করি না এবং আমরা এটাকে ঘৃণা জানাই। রাজধানীতে রাতে চলাচলকারী যাত্রীরা নিরাপদ নয় বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আক্তার। এ কারণে তিনি সড়কের অরক্ষিত স্থানগুলোকে চিহ্নিত করে সেখানে চেকপোস্ট ও টহল বাড়ানোর ঘোষণা দিয়েছেন। রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। অন্যদিকে রাজধানীর আদাবর থেকে ছিনতাইকারী চক্র বিডিএসকে গ্যাং গ্রুপের 8 সদস্য সহ গ্রেফতার করেছে র্যাব। হাসান জাকিরের রিপোর্টে বিস্তারিত। যাত্রাবাড়ি এলাকা থেকে নাম পরিচয়হীন হত্যার শিকার এক ব্যক্তির হত্যা রহস্য উন্মোচন করেছে পুলিশ।
ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার AKM হাফিজ আক্তার জানান, রাতে নগরীতে চলাচলকারীদের নিরাপত্তায় পুলিশি চেকপোস্টের পাশাপাশি টহল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি। বিভিন্ন সামাজিক তারপরে রাজনৈতিক ধর্মীয় ইস্যুর কারণে পুলিশ ফোর্স বিভিন্ন জায়গায় এগিয়ে যেতে আমরা এইগুলিকে এখন ভালোভাবে অ্যাড্রেস করছি যাতে রাতের ঢাকাকে আরেকটু নিরাপত্তা দেওয়া। অপরদিকে রাজধানীর আদাবরবাসীর ঘুম কেড়ে নেয়া বিডিএসকে গ্যাং গ্রুপের মূল হোতাসহ 8 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন। গতকালকে রাতে এই বিডিএসকে যে গ্রুপ, এই গ্রুপের যে লিডার হৃদয় ওরফে হিটার হৃদয় সহ 8 জনকে রাজধানীর বিভিন্ন এলাকা এবং ফরিদপুর থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা অটো চালানোর পাশাপাশি বিভিন্ন অপরাধ ও সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল বলেও জানায় র্যাব। হাসান জাকির, মাই টিভি, ঢাকা। দুর্নীতির কারণে গেল বছরও ব্যবসার পরিবেশের অবনমন হয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD। ব্যবসা ও নতুন উদ্যোক্তা সৃষ্টিতে এটি বড় বাধা তৈরি করছে বলেও জানিয়েছে সংস্থাটি। বাংলাদেশে ব্যবসার পরিবেশ ও উদ্যোক্তা নিয়ে জরিপের ফলাফলে এসব তথ্য উঠে এসেছে। এতে সরকারি সংস্থার ঘুষ গ্রহণ ও দুর্নীতি ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলছে বলেও জানায় CPD। মহিবুল কাদেরের রিপোর্ট। বাংলাদেশের ব্যবসায় পরিবেশ 2022 উদ্যোক্তা জরিপের ফলাফল প্রকাশের জন্য রাজধানীর নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD। এটির সাথে জড়িত ছিলেন কয়েকজন গবেষক। জরিপের বিভিন্ন দিক তুলে ধরেন সংস্থার গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। জরিপের ভিত্তিতে প্রাপ্ত ফলাফলের উপস্থাপনা। গত বছর এপ্রিল থেকে জুলাই পর্যন্ত চালানো এই জরিপে ফলাফল উঠে এসেছে দেশের ব্যবসা বাণিজ্যে সবচেয়ে বড় বাধা হিসেবে কাজ করছে দুর্নীতি, আর অর্থনীতির জন্য সবচেয়ে বড় ঝুঁকি মূল্যস্ফীতি ও ঋণ সমস্যা। দুর্নীতি একটি বড় রকমের প্রতিবন্ধকতা যেটা সবসময় থাকে, সেই সমস্যা এখনো একটা বড় রকমের দুশ্চিন্তার কারণ হিসেবে আমাদের কাছে রয়ে গেছে, যার সঙ্গে অপর্যাপ্ত অবকাঠামো, এর সাথে নতুন যে চ্যালেঞ্জগুলো যুক্ত হয়েছে, মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার ওঠানামা এবং নীতি কাঠামোর অস্থিতিশীলতা। অর্থপাচার প্রতিরোধে সরকারের উদ্যোগ পর্যাপ্ত নয় বলে মনে করছেন উদ্যোক্তারা। এসবও উঠে এসেছে জরিপে। স্মার্ট বাংলাদেশের দিকে যাবার যে চেষ্টা, সেগুলোর প্রোগ্রাম ডিজাইনিং করা অনেক বেশি বাস্তবানুগ হবে এবং তার মাধ্যমে হয়তো বেটার রেজাল্ট পাওয়া যেতে পারে বলে আমরা মনে করি। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানির মূল্য ধাপে ধাপে বাড়ানো উচিত বলেও মনে করে CPD। জ্বালানির উপরে যে ভর্তুকি দেওয়া হচ্ছে, যেটা কিনা অপচয় সৃষ্টি করে, সম্পদের অপচয় করে, সম্পদের ব্যবহারে একটা লিকেজ, ওয়েস্টেজ, এই ধরনের নানান কিছু সৃষ্টি করে, সেটা থেকে আমরা পরিত্রাণ চাই। এ সময় দেশের উন্নয়ন ও বৈদেশিক ঋণ ব্যবহারে সরকারকে আরও সচেতন হওয়ার তাগিদ দেয় CPD। চাপ থাকবে, যখন আপনি কারো কাছ থেকে অর্থ নেন চাপ থাকবে, কিন্তু তার মানে এই না যে আমি দেশের বাস্তবতা এবং সাধারণ দেশের মানুষের প্রয়োজনটাকে অস্বীকার করে আমি চাপের মুখে সেই ধরনের কোনো ধরনের শর্ত মেনে নেব। মহিবুল কাদের, মাই টিভি, ঢাকা। ক্ষমতার ভারসাম্য রক্ষায় গণমাধ্যমকে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন CEC কাজী হাবিবুল্লাহ আউয়াল। নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সংগঠন RFUDর অভিষেক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ সবার ভেতরে ইতিবাচক মনোভাব তৈরি করে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনের ব্যাপারেও আপনাদের ভূমিকা আমি মনে করব খুবই গঠনমূলক হবে, বস্তুনিষ্ঠ হবে, এবং আপনাদের ভূমিকা যদি বস্তুনিষ্ঠ হয় তাহলে সকলের মধ্যে এটা কিন্তু ইতিবাচক ফল দেয়। দেশের জনপ্রিয় OTT প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেতে যাচ্ছে ভিকি জাহেদের পরিচালনায় ওয়েব সিরিজ দ্য সাইলেন্স। 6 পর্বের এই সিরিজটি বিঞ্জ প্ল্যাটফর্মে মুক্তি পাবে আগামীকাল। এর মাধ্যমে বিঞ্জের সাথে প্রথম কাজের যাত্রা শুরু হলো জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন ও পরিচালক ভিকি জাহেদের। মধ্যবিত্ত জীবনযাপনে বিরক্ত এক উচ্চাভিলাষী দম্পতির যে কোনো উপায়ে বড়লোক হওয়ার উদ্দেশ্যের কাহিনী উঠে এসেছে ওয়েব সিরিজটিতে। মেহজাবিন ছাড়াও ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুল হাকিম, বিজয়ী বরকতুল্লাহ সহ আরও অনেকেই। ওয়েব সিরিজটির মুক্তি উপলক্ষে রাজধানীর মহাখালীর স্টার সিনেপ্লেক্সে দ্য সাইলেন্সের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। এ সময় পরিচালক ও কলাকুশলী
বিঞ্জের জেনারেল ম্যানেজার হাসিবুল হাসান সহ শোবিজ অঙ্গনের তারকারা উপস্থিত ছিলেন। এবারে প্রবাসের খবর। ছেচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলা আগামীকাল উদ্বোধন হবে। সোমবার দুপুর 2টায় মেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনে থাকবেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তাকে দেয়া হবে আজীবন কৃতি সম্মান। এবারের বইমেলার থিম কান্ট্রি স্পেন। মেলা চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় সরাসরি ও যৌথভাবে অংশ নিচ্ছে 20টি দেশ। তাই উদ্বোধনের আগ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি লক্ষ্য করা গেল সল্ট লেক করুণাময়ী সেন্ট্রাল পার্কে বইমেলা চত্বরে। এবার বাংলাদেশ প্যাভিলিয়ন তৈরি হচ্ছে বঙ্গভবনের আদলে। বাংলাদেশের সাংবাদিক, বই প্রকাশক, লেখকদের জন্য বাংলাদেশ দিবস হবে 4 ফেব্রুয়ারি। এবার বইমেলায় থাকবে রবীন্দ্র নজরুল গেট। যুক্তরাষ্ট্রের ডালাসে আরবিং কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশিদের বৃহত্তর সংগঠন ফোবানার 37তম কনভেনশন। ফোবানার কনভেনশনের জন্য ইন্দো পাক ব্যানকুয়েট হলে অনুষ্ঠিত হলো কিক অফ গালা 2023। এই অনুষ্ঠানে আমেরিকার প্রতিটি স্টেট থেকে প্রবাসী বাংলাদেশিরা যোগদান করেন। ফোবানার এই প্রোগ্রাম সার্থক করার জন্য অর্থনৈতিক সহযোগিতা করার আশ্বাস দেন প্রবাসীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফোবানার বর্তমান চেয়ারম্যান ডক্টর এহসান চৌধুরী, কনভেনর হাসমত মবিন, এক্সিকিউটিভ সেক্রেটারি নাহিদুল খান সাহেল, মেম্বার সেক্রেটারি শ্যাম সুধা সাগর সহ অনেকে। নৈশভোজের আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। 37তম ফোবানা 2023-এর প্রধান মিডিয়া পার্টনার মাই টিভি। এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে 41 জনের মৃত্যু হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সকালে বেলুচিস্তানের লাসবেলায় এ ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদ মাধ্যম জানিয়েছে 48 জন যাত্রী নিয়ে বাসটি কোয়েটা থেকে করাচি যাচ্ছিল, কিন্তু দ্রুত গতির কারণে লাসবেলার কাছে ইউটার্ন নেওয়ার সময় একটি ব্রিজের পিলারে ধাক্কা লেগে বাসটি খাদে পড়ে আগুন ধরে যায়। দুর্ঘটনার পর নারী ও শিশুসহ 3 জনকে জীবিত উদ্ধার করা হয়। এদিকে ল্যাটিন আমেরিকার দেশ পেরুতে পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে পড়ে অন্তত 24 জন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার এ দুর্ঘটনা ঘটে। দেশটির পুলিশ হতাহতের এ তথ্য নিশ্চিত করেছে। পেরুর উত্তরে এল আলেতা জেলায় কিউ ওরিয়াঙ্কা ট্যুরস আগুইলা দোরাদা কোম্পানির একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। এতেই হতাহতের ঘটনা ঘটে। বাসটিতে 60 জন যাত্রী ছিলেন। এবারে ক্রিকেটের খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট পর্বে সোমবার 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে দুপুর 1:30টায় রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ডমিনেটর্স। 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 4 নম্বরে থাকা রংপুর শেষ 2 ম্যাচেই জয় পেয়েছে। এই ম্যাচ জিতে প্লে অফের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে চায় রংপুর। অন্যদিকে টানা 5 পরাজয়ের পর সর্বশেষ ম্যাচে জয় পেয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ঢাকা। এই ম্যাচে জিতে প্লে অফের আশাটা বাঁচিয়ে রাখতে চায় ঢাকা। দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। 14 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থাকা সিলেটের লক্ষ্য এই ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করা। অন্যদিকে 4 পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা খুলনার লক্ষ্য প্লে অফে খেলার আশা বাঁচিয়ে রাখা। সন্ধ্যা 6:30টায় শুরু হবে ম্যাচটি। এবারে বিনোদন বিশ্ব। 4 বছর পর পাঠান ছবিটি দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছে বলিউড বাদশাহ শাহরুখ খানের। মুক্তির প্রথম দিনই পাঠান পেয়ে গিয়েছিল ব্লকবাস্টারের তকমা। ছবিটি ভারত থেকে প্রথম দিন আয় করে প্রায় 55 কোটি টাকা। দ্বিতীয় দিন শেষে আয়ের অঙ্ক থেকে 125 কোটিতে। শনিবার পর্যন্ত ছবিটি আয় করেছে 429 কোটি টাকা। জুবাইর রহমানের রিপোর্টে বিস্তারিত। রেকর্ড গড়ল শাহরুখ খান দীপিকা পাডুকোনের ছবিটি, জেনে নেব সেগুলো। জানা যায় ভারতে 5,500-এর বেশি হলে মুক্তি পেয়েছে পাঠান, যা হিন্দি সিনেমার জন্য নতুন রেকর্ড। সব সংখ্যা উড়িয়ে দিয়ে মুক্তির প্রথম দিন অর্থাৎ 25শে জানুয়ারি ছবিটি কেবল ভারতে সাধারণত শুক্রবারই নতুন সিনেমা মুক্তি পায়, কিন্তু ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ছবিটি মুক্তি পায় মঙ্গলবার। ছুটির দিন না হলেও পাঠান দেখতে দর্শকদের ভিড় ছিল অভাবনীয়।
এদিকে পাঠান ছবিটি মুক্তি পেয়েছে প্রায় শতাধিক দেশের 2500-রও বেশি সিনেমা হলে। এর আগে কখনোই কোনো ভারতীয় সিনেমা এতগুলো দেশে একসঙ্গে মুক্তি পায়নি। ভারত ও ভারতের বাইরে মিলিয়ে 2 দিনেই 225 কোটি রুপি আয় করতে পারেনি কোনো হিন্দি সিনেমাই। জুবাইর রহমান, মাই টিভি নিউজ ডেস্ক। সংবাদের শেষ প্রান্তে আমরা যাওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মানুষের ভাগ্য উন্নয়ন হয়, রাজশাহীর জনসভায় প্রধানমন্ত্রী। স্মার্ট বাংলাদেশ গড়তে আবারও ভোট চাইলেন নৌকায়। স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছতে পুলিশ বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। আগুন, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে পুলিশের ভূমিকার প্রশংসা। সরকারকে বিদ্যুৎ, গ্যাস ও তেলের দাম বাড়ানোর ক্ষমতা দিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন আইন 2023 বিল পাস জাতীয় সংসদে। আমেরিকা, চীন ও ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে বললেন পররাষ্ট্রমন্ত্রী। নানামুখী উদ্যোগে বেড়েছে জনশক্তি রপ্তানি। দেশে নিপা ভাইরাসে আক্রান্ত 8 জনের মধ্যে 5 জনের মৃত্যু, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। কাঁচা খেজুরের রস না খাওয়ার পরামর্শ। এই ছিল এখনকার মতো, এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা ও facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।